নমস্কার। আমরা সবাই জানি যে গদি মিডিয়া হচ্ছে ভারতবর্ষের মুকুটে একটি রত্ন, একটা অদ্বিতীয় অভূতপূর্ব ব্যাপার। সারা পৃথিবীর ইতিহাসের কোনো তুলনা মেলা ভার পাওয়া যায় না, সেই জন্যেই বর্তমান ভারতবর্ষের ইতিহাসে এটা একটি রত্ন। তো এরকম রত্ন আগে ছিল, কোহিনূর ছিল, সেটা আর ভারতবর্ষে নেই, ব্রিটিশরা লুটে নিজের দেশে নিয়ে চলে গেছে। ময়ূর সিংহাসনও আর নেই, নাদির শাহ সেটাকে যেন লুণ্ঠন করে কোথায় নিয়ে গেছেন, কিন্তু তাতে কোনো ক্ষতি হয়নি, কারণ গদি মিডিয়া এখনও আছে। এরা এই যুদ্ধের সময় ভারতকে কি করে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন দিয়েছে সেটা আপনারা সবাই জানেন। সেনাবাহিনী কি করেছে সেটা বড় কথা না, গদি মিডিয়া এক রাত্রের মধ্যে পাকিস্তানকে প্রায় ধ্বংস করে দিয়েছিল। করাচি থেকে লাহোর হয়ে ইসলামাবাদ পর্যন্ত সেনানায়ককে পদচ্যুত করে ফেলেছিল। সেগুলো সবই ভুয়ো খবর বেরিয়েছে, কিন্তু ওই রাতে এইভাবেই জগৎ সভায় সারা পৃথিবীর সামনে এরা ভারতের মুখ উজ্জ্বল করেছে। তো কথাটা হচ্ছে, এরা যে শুধু যুদ্ধে ভুয়ো খবর দিয়েছে তা তো নয়, দেশপ্রেমের নাম করে যা যা ভুয়ো খবর দেওয়া যায়, দেশপ্রেমের নাম করে এরা যুদ্ধের সময় ভুয়ো খবর দিয়েছে, এবং দেশপ্রেমের নাম করে তারপরেও আর যা যা ভুয়ো খবর দেওয়া যায় সেই সমস্ত দায়িত্ব একদম মাথায় তুলে নিয়েছে। এর একটা শেষবার দেখা গিয়েছিল রবীন্দ্রনাথের গানে, এখন তার একটা প্যারোডি হয়ে ব্যাপারটা দাঁড়িয়েছে যে মোদির দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই। তো এই যে বিরাট মোটা কাপড়েরা মাথায় তুলে নিয়েছে যার নাম দায়িত্ব, তার মধ্যে একটা বড় কাজ হলো, বিরাট বড় কাজ হলো বিরোধী দলগুলোকে আক্রমণ করা। তো সেই করতে গিয়ে রিপাবলিকের মাথা শ্রী অর্ণব গোস্বামী, তাকে আপনারা সবাই চেনেন, কদিন আগেই যা একটা কাণ্ড ঘটিয়েছেন, সেরকম কাণ্ড মোল্লা নাসিরুদ্দিনের গল্পে পড়া যায়, আমি পড়েছি, কিন্তু সত্যি সত্যি যে হওয়া সম্ভব সেটা অর্ণবকে না দেখলে কখনো বিশ্বাস হতো না। তো তিনি দাবি করেছেন, লাইভ টিভিতে দাবি করেছেন, কংগ্রেসের, ভারতবর্ষের যে কংগ্রেস পার্টিটা আছে সেই কংগ্রেসের টার্কি, যে দেশটাকে আমরা তুর্কি বলতাম আগে, সেই তুর্কিতে একটা অফিস আছে। তো আপনারা সবাই জানেন যে এই যুদ্ধের সময় তুর্কি ভারতকে সমর্থন করেনি, কাজেই সেটাকে শত্রু দেশ হিসেবে ধরা হচ্ছিল। তো এই নিয়েও একটা ঠাট্টা ইয়ার্কি চালু আছে, যে বলা হচ্ছিল যে ভারতের শত্রু দেশে কেউ যেন বেড়াতে না যান, ওদের অর্থনীতিকে সাহায্য করবেন না। তো সেই নিয়ে অনেকে ঠাট্টা ইয়ার্কি করেছিলেন যে ভারতের ঠিক এখন বন্ধু দেশ কোথায় খুঁজে পাওয়া যাবে সেটা বলে দিলে সেখানেই তিনি বেড়াতে যেতে পারেন। তো ভারতবর্ষের শ্রী শ্রী প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রনীতিকে ইয়ার্কিতে পরিণত করে বস্তুত এমন হাল করেছেন যে শত্রুর বদলে বন্ধু দেশ এখন বিরল, খুঁজে পাওয়া সত্যিই খুব মুশকিল। তো সে অন্য কথা হচ্ছে যে গদি মিডিয়া তুর্কি এবং অথবা টার্কি যাই বলুন, তাকে একটা শত্রু দেশ হিসেবে দেখাচ্ছিল, তাকে ধরা হচ্ছিল। তো সেইখানে কংগ্রেস, একটা ভারতীয় দল, তার একটা অফিস আছে শত্রু দেশে, কংগ্রেসের একটা অফিস, তো সেইটা প্রচার করা হচ্ছিল। তো এই কথাটা বিশ্বাস না হলে দেখে নিন উনি ঠিক কি বলেছিলেন। I want to ask you something. What kind of business does your party have in Turkey? Did you know, viewers, the Congress party has a registered office in Turkey? That in 2019, Rahul Gandhi said that we must open a big office in Turkey, where a man called Mohammad Yusuf Khan was appointed to lead the extensive operations of the Congress party in Istanbul. তা দেখে আশা করি বিশ্বাস হলো যে উনি ওই কথাটাই বলেছিলেন, যে শত্রু দেশ টার্কিতে কংগ্রেসের একটা অফিস আছে, এবং এই বুদ্ধি নিয়ে উনি কী করে নিউজ চ্যানেল চালান আমি ঠিক জানি না। গদি মিডিয়া না থাকলে পরের দিনই চাকরি যেত। এই জন্যেই ভারতবর্ষের শিল্পকে ক্রনি ক্যাপিটালিজম বলা হয়, মানে হচ্ছে সরকারের মদতে ক্যাপিটালিস্টদের উত্থান, এবং সরকার তাদের বাবা বাচ্চা করে, তাই তারা টিকে থাকে, প্রতিযোগিতার কোনো ব্যাপার নেই, সেই জন্যে সরকারের থেকেও বেশি অপদার্থ এই সমস্ত ব্যক্তিগত উদ্যোগগুলো। কিন্তু সে অন্য কথা, এখানে যে ক্লিপটা দেখালাম সেখানে উনি দাবি করেছেন, আপনারা শুনতে পেলেন, যে টার্কিতে কংগ্রেস, ভারতীয় দল কংগ্রেসের একটা অফিস আছে, এবং লক্ষ্য করে নিশ্চয়ই দেখেছেন যে একটা ছবিও দেখিয়ে দিয়েছেন টার্কির সেই তথাকথিত কংগ্রেস অফিসের। তো তাতে লেখা আছে, মাথায় ইংরেজিতে লেখা আছে ইস্তাম্বুল কংগ্রেস সেন্টার। এবার এই কংগ্রেস শব্দটা দেখেই ওদের অ্যান্টেনা খাড়া হয়ে গেছে। এবার কথা হচ্ছে যে কংগ্রেস তো একটা ইংরেজি শব্দ যার মানে মোটামুটিভাবে হলো সম্মেলন।
তো এটা নানা জায়গায় প্রয়োগ করা হয়। আপনারা জানেন যে সিপিএম একটা সম্মেলন করে কয়েক বছর অন্তর, তার নাম তারা দেয় কংগ্রেস, বলে পার্টি কংগ্রেস। এবার এই যাদের বুদ্ধির দৌড়, এবার তারা যে কোনো দিন, আশঙ্কা করছি সিপিএমের কংগ্রেস হচ্ছে, এই খবরটা পেলেই বলবেন সিপিএমের ভিতরেও কিন্তু কংগ্রেস একটা অফিস খুলে দিয়েছে। তো এটা তবু দেশের মধ্যে থাকবে। আর একটা জিনিস হলে আরও বিপজ্জনক হবে, যে আপনারা জানেন যে মার্কিন দেশে, আমেরিকাতে সংসদের দুটো কক্ষ আছে, তার মধ্যে নিম্ন কক্ষটার নাম হচ্ছে কংগ্রেস, ওটা ওই সম্মেলন থেকে নেওয়া হয়েছে। এরা নিশ্চয়ই এখনও সেই খবরটা পাননি। সেই খবরটা যদি পান তাহলে যে কোনো দিন বলে দিতে পারেন যে মার্কিন দেশে ওই যে সেনেট হলের যে ছবিটা আপনি দেখেছেন, মার্কিন সংসদের যে ছবিটা আপনি দেখেছেন, সেটা দেখিয়ে বলবে এইখানে কিন্তু ভারতের কংগ্রেসের একটা অফিস হয়ে গেছে, তারা সরাসরি আমেরিকায় গিয়ে অফিস করে ফেলেছে। তো সেটা অবশ্য করবে না, কারণ আমেরিকা একটা শক্তিশালী দেশ, শত্রু বলার মতো বুকের পাটা এদের নেই, কিন্তু মাথায় আসতেই পারে। তো কথাটা হচ্ছে যে এই ঠাট্টাই আর কি এখন থাক। আসলে ইস্তাম্বুলে যেটা আছে সেটা হচ্ছে কংগ্রেস শব্দটাকে একটা সম্মেলন হিসেবে ব্যবহার করে যে ছবিটা দেখানো হয়েছে সেটা আসলে একটা কমিউনিটি হলের, ইস্তাম্বুলের কমিউনিটি হলের। তো এইটাই অর্ণব গোস্বামী দেখিয়ে ছেড়ে দিয়েছেন। আগে হলে হয়তো পার পেয়ে যেতেন, কিন্তু এখন পাননি। এটা নিয়ে প্রচুর হইচই হয়েছে। কংগ্রেস মানে ভারতবর্ষের যে কংগ্রেস দলটা আছে, জাতীয় কংগ্রেস, তারা এফআইআর করেছে এবং মামলা টামলা করবে বলে হুমকিও দিয়েছে। ফলে রিপাবলিক সম্পূর্ণ বিপাকে পড়ে যায়। এর আগে এরকম বিপাকে তারা পড়েনি। এখন সব দলই আক্রমণাত্মক, কংগ্রেসও আক্রমণাত্মক, কারণ এত অপপ্রচার সত্যি নেওয়া খুব মুশকিল, এত ভুয়ো খবর। তো বিপাকে পড়ে তারপর রিপাবলিক কি করে, রিপাবলিক তারপর ক্ষমা চায়। সেটাও একটা অবিশ্বাস্য ব্যাপার, কারণ যুদ্ধের সময় অত ভুয়ো খবর দিয়ে অর্ণব গোস্বামী বা তার টিভি কখনো ক্ষমা চাননি। এখানে তারা ক্ষমা চায় এবং একটা অজুহাত দেখায়, বলে যে ওটা ভিডিও এডিটিংয়ের সময়ের টেকনিক্যাল একটা ভুল। তা সেটাতে অবিশ্বাস করার কোনো কারণ নেই, যে একটা ছবি দেখাতে গিয়ে ভুল হতেই পারে, একটা ছবির ঘাড়ে আরেকটা চলে যেতে পারে। লাইভ টিভি দেখানো হচ্ছে, স্ট্রিমিংয়ে নানা জিনিস চলে যেতে পারে, হয়তো একটা ভুল ছবি চলে গেছে। কিন্তু কথাটা হলো যে কংগ্রেসের অফিস আছে টার্কিতে, এই খবরটা কোথা থেকে এলো, এই খবরটা কি ঠিক না ভুল? তো সেই নিয়ে আর ওনাদের কোনো উচ্চবাচ্য নেই। তা থাকলে আর গদি মিডিয়া বলা হবে কেন? তো ভুয়ো খবর দিচ্ছিলেন সেও একরকম ছিল। তো এখন এই গুণধর রাজা দেখতে পাওয়া যাচ্ছে যে আরও এক ধাপ এগিয়ে গেছেন, এবং যেখানে গেছেন সেটা কোনো সাংবাদিক অর্জন করবেন বলে ভাবা যায়নি। এটা হচ্ছে সাংবাদিকতার জগতে একটা বিরাট বড় ধাপ। সেই নীল আর্মস্ট্রং চাঁদে গিয়ে বলেছিলেন আ বিগ স্টেপ ফর ম্যানকাইন্ড, এটা হচ্ছে সেরকম আ বিগ স্টেপ ফর জার্নালিজম। তো কি হয়েছে না, রিপাবলিক বাংলার এক সাংবাদিক আবারও বাংলা থেকে এটা এগিয়ে এসেছে। বাংলা আজকে পথ দেখাচ্ছে গোটা ভারতবর্ষকে বলে মনে হচ্ছে। তো রিপাবলিক বাংলার এক সাংবাদিক, তার নাম অভিষেক সেনগুপ্ত, তিনি দেশ রক্ষা করতে করতে দেখা যাচ্ছে এতই এগিয়ে গেছেন যে তিনি নাকি নিজেকেই সিবিআই ভাবতেন। সিবিআই ভেবে কি করতেন? সিবিআই ভেবে তিনি টাকা তুলতেন বিভিন্ন লোকের কাছ থেকে। হ্যাঁ, এরকম একটা অভিযোগ এসেছে, আমি বানিয়ে বানিয়ে বলছি না, খবরের কাগজে বেরিয়েছে। একটা ঘটনাও ঘটেছে, অভিযোগ এসেছে। ঘটনার সূত্রপাত হচ্ছে গত মঙ্গলবার, এই কয়েকদিন আগে। তো জানা গেছে যে অজিত রায় নামে এক ব্যবসায়ী ছিলেন, তার বাড়িতে হানা দেন অভিযুক্ত সাংবাদিক অভিষেক সেনগুপ্তর দুজন সহকারী, স্বরূপ রায় এবং প্রতীক সরকার। তারা তাকে বলেন যে সিবিআই দপ্তরে হানা দিতে হবে, এবং তাকে জোর করে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়। দীর্ঘক্ষণ সিবিআই দপ্তরের নিচে বসিয়ে রাখা হয় ওই ব্যবসায়ীকে, এবং তারপর কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিক সেজে, ভাবুন একবার, কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিক সেজে অজিত রায়ের সঙ্গে দেখা করেন অভিষেক সেনগুপ্ত, এবং ঝামেলাটা মীমাংসা করে দেবেন, মিটিয়ে দেবেন। এইটা করার জন্য তিনি 1 কোটি টাকা দাবি করেন বলে অভিযোগ। এবং অবশেষে অনেক দর কষাকষি হয়, অনেক দর কষাকষির পর 15 লক্ষ টাকা দিতে রাজি হন ওই ব্যবসায়ী। টাকা দেওয়ার পর, তিনিও ঝানু ব্যবসায়ী, তার সন্দেহ হয়, এবং গোটা বিষয়টা তিনি কসবা থানায় জানান। কসবা থানা অভিযোগ পাওয়ার পরে তদন্ত শুরু করে, এবং তদন্তে নেমেই স্বরূপ এবং প্রতীক, এই দুজনকে, ওই দুই সহকারী, এদেরকে গ্রেপ্তার করে পুলিশ। এবং তারপর পরের দিন বুধবার সাংবাদিক অভিষেক সেনগুপ্তকে আটক করে লালবাজারে নিয়ে যায়।
তো বিষয়টা প্রকাশ্যে আসে, হইচই শুরু হয়। প্রকাশ্যে আসতেই রিপাবলিক টিভির তরফে আবার বিপাকে পড়ে রিপাবলিক টিভি, এবং তারা আরও একটা অভূতপূর্ব ঘটনা ঘটায়। রিপাবলিক টিভির তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় যে ওই সাংবাদিক স্থায়ী কর্মী ছিলেন না, তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে এবং খুব সম্ভবত সরিয়েও দেওয়া হয়েছে। এবার এইখানে সন্দেহ দুটো। প্রথম সন্দেহ হচ্ছে যেটা পুলিশও জানিয়েছে বলে সংবাদপত্রের রিপোর্টে উঠে আসছে, যে ঠিক কত টাকা লুট করেছে ওই চক্র। মানে এটা যে একটা বিচ্ছিন্ন ঘটনা তা তো হতে পারে না। একটা জিনিস ঘটাতে গেলে, নিজাম প্যালেসে নিয়ে যেতে গেলে একটা লম্বা চক্র থাকতে হয়, এর একটা অভ্যাস থাকতে হয়। তো এটা একটা বিচ্ছিন্ন ঘটনা নাই হতে পারে। ঠিক কত টাকা লুট করেছে সাংবাদিক নামে পরিচয় দেওয়া, বস্তুত সাংবাদিকই ছিল এই সাংবাদিক এই চক্রটা চালিয়ে, সেটা এখনও জানা যায়নি, রহস্য ঘনীভূত। পুলিশ এটা নিয়ে তদন্ত করছে, এই নিয়ে প্রশ্ন থাকলেই প্রশ্নের উত্তর পেলে আপনাদের জানানো হবে। আমি জানাবো যে ঠিক সাংবাদিক পরিচয় দিয়ে কত টাকা লুট করা হয়েছে, জালিয়াতি করা হয়েছে ঠিক এইভাবে। তো দ্বিতীয় প্রশ্নটা আমার প্রশ্ন, যেটা পুলিশ করেনি, সেটা হলো আগেরটার সঙ্গে সংযুক্ত, যে এইভাবে তো একটা চক্র এমনি এমনি চলতে পারে না। আমি যদি আপনাকে গিয়ে বলি যে চলুন নিজাম প্যালেসে যেতে হবে, সিবিআই অফিসের নিচে আপনাকে বসিয়ে রাখবো, টাকা না দিলে ছাড়া পাবেন না, এইটা যদি আমাকে করতে হয় এবং ব্যাপারটাকে বিশ্বাসযোগ্য করতে হয়, সেটা তো এমনি এমনি হবে না। নিজাম প্যালেসে এবং কোনো না কোনো আধিকারিকের সঙ্গে তাদের যোগাযোগও থাকতে হবে। ফলে প্রশ্নটা যেটা উঠে আসে, খুব সঙ্গত প্রশ্ন, যে এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত। কোনো আধিকারিকও কি জড়িত? আমি কোনো থানায় বা সিবিআইয়ের অফিসে যদি নিজে ঢুকতে চাই, আমাকেই পুলিশে বা নিরাপত্তা রক্ষীরা আটকাবে। সেখানে শুধু আমি না, আমি আরেকজনকে নিয়ে চলে গেলাম, আরও 2-3 জনকে সঙ্গে করে, তাদের দীর্ঘক্ষণ ভয় দেখালাম, নেগোশিয়েট করলাম, দর কষাকষি করলাম, টাকা নিলাম, পুরোটাই ঘটলো নাকের ডগায়, কেউ টের পেল না। এটা হওয়া খুবই ইমপ্রবাবল, অসম্ভব বলবো না, হতেও পারে, পৃথিবীতে অসম্ভব ঘটনা আজও ঘটে, কিন্তু হওয়া খুবই শক্ত। তো এই তদন্ত করে নিশ্চয়ই সেটাও বেরোবে যে আর কে যুক্ত, এবং এই বিপুল চক্রটা, টাকা তোলার চক্রের সঙ্গে আর কে জড়িয়ে আছেন। তো আপাতত সেই নিয়ে কোনো খবর নেই, দুটো সন্দেহ আছে। সন্দেহের নিরসন হলে অবশ্যই আপনাদের জানাবো, এটার দিকে আমাদের নজর থাকবে। কিন্তু আপাতত বিষয় এই যে গদি মিডিয়ার সাংবাদিকরা তাদের সাংবাদিক পরিচয়ে ঠিক কী ভুল এবং ঠিক কী জালিয়াতি করেছেন, সেগুলোর দিকে আমাদের খেয়াল রাখা উচিত। বড় মিডিয়া এগুলো আপনাদের দেখাবে না, সেই জন্যই আমি বারবার যেটা বলি যে ছোট মিডিয়ায় নজর রাখুন, গুরুচণ্ডালী সাবস্ক্রাইব করুন, অন্যান্য মিডিয়াও দেখুন। এটা ভয়ঙ্কর ঘটনা। চতুর্থ স্তম্ভ বলা হয় সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমকে। তাদের কোনো সাংবাদিক যদি এই ধরনের জালিয়াতিতে জড়িয়ে পড়েন, তা সেটা মারাত্মক ব্যাপার। কিন্তু ভারতবর্ষে এসব নতুন কিছু আর আমাদের মনে হয় না, কারণ সংবাদপত্র বা গদি মিডিয়া, এক কথায় বলতে গেলে সব সংবাদপত্র না, গদি মিডিয়া যাদেরকে আখ্যা দেওয়া হয়, তারা যে পরিমাণ অদ্ভুত উড়ে কাণ্ড কারখানা ঘটিয়ে চলেছে, তারপরে আর কোনো কিছুই অবিশ্বাস্য লাগে না। তো আজকের আপডেট এইটুকুই। প্রত্যেকবার যেটা বলি, গুরুচণ্ডালী সাবস্ক্রাইব করুন, আমাদের সাইটে আসুন। ছোট মিডিয়া আপনাদের কণ্ঠস্বর, সেগুলোই আসলে গুরুত্বপূর্ণ। বড় মিডিয়া হইচই করে কি করছে সেগুলো গুরুত্বপূর্ণ না। আপনাদের গলা তুলুন, আমাদের কথা শুনুন, আমাদের ভিডিও ছড়িয়ে দিন, আমাদের সাইটে আসুন, নিজেরা দেখুন, বন্ধু বান্ধবদের দেখান। এইভাবেই ছোট মিডিয়া, স্বাধীন মিডিয়া এগিয়ে যেতে পারে। তো সবাই ভালো থাকবেন। আজকে এইটুকুই। নমস্কার।